এখন শুভেন্দু অধিকারী যে পাগল এটার প্রমাণ হচ্ছে সে নিজেই তো বাংলাদেশি বংশোদ্ভূত। মাল তো এইটাকে পুশিন করা উচিত আগে। আমিরুল মোমিন মানিক, সাইদ খান অনেকক্ষণ বললেন, আপনার কি মনে হয় যে আমরা 24-এর অভ্যুত্থানের পর আমরা দেখলাম, যদি বলি অন্তর্বর্তী সরকারের সময়ও সেবা খাতে প্রায় 12,633 কোটি টাকার দুর্নীতি হয়েছে। আবার সেই প্রসঙ্গে যদি বলি প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা তিনি বলেছেন, প্রশ্ন করার পর তিনি বলেছেন অন্তর্বর্তী সরকারের দুর্নীতি নিয়ে তদন্ত করবে দুদক। শুধু অন্তর্বর্তী সরকার নয়, স্বাধীন সংস্থা হিসেবে আওয়ামী লীগের সময়ের দুর্নীতি এবং বর্তমান সরকারের দুর্নীতিও খতিয়ে দেখা উচিত বলে মনে করেন তিনি, দুদক। আপনার কি মনে হয় বাংলাদেশের ইতিহাসে ক্ষমতাসীনদের দুর্নীতি খতিয়ে দেখার মতো ক্ষমতা কি দুদকের মতো কমিশনগুলো রাখে কিনা? অনেক ধন্যবাদ এই পর্বে। এখানে বিষয় হচ্ছে যে আমরা জুলাই অভ্যুত্থান করে কি পেলাম, মোটা দাগে এই প্রশ্নটির উত্তর দিয়ে আমি এর ভেতরে প্রবেশ করতে চাই। যে দেখুন, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যা পেয়েছি তা অবিস্মরণীয়। সেই পাওয়াটা কি? সেটা হচ্ছে যে জনগণই শেষ কথা, জনগণই ক্ষমতার নির্ণায়ক। কোনো স্বৈর শাসক চাইলেই যুগের পর যুগ ক্ষমতা থাকতে পারেন না। এই কথাটাই কিন্তু আবারও জনগণ পুনর্ব্যক্ত করলো এবং রক্ত দিয়ে দেখালো বিশ্ববাসীকে যে আমরাই হচ্ছে চূড়ান্ত নির্ণায়ক। আমরা তোমার মসনদ গুড়িয়ে দিতে পারি। আমরা চাইলে, আমরা সঙ্গবদ্ধ হলে আমাদের সকল স্বপ্ন বাস্তবায়ন করতে পারি। তোমার সেই সব দাম্ভিকতা, দোর্দণ্ড প্রতাপ মুহূর্তেই হাওয়া হয়ে যেতে পারে। সেটাই আমরা জুলাইয়ে দেখেছি। সুতরাং এর মধ্য দিয়ে যে মেসেজ, সেটা হচ্ছে রাজনীতিকরা এই জুলাইয়ের চিত্র যদি মনে রাখেন যে আমি যখন ক্ষমতার চেয়ারে আসীন হয়েছি তখন আমার পতনও ঘটতে পারে, এবং এই পতনটা কিভাবে ঘটতে পারে? ন্যাক্কারজনকভাবে। যদি আমি জনগণের পালস বা মনের ভাষা না বুঝি, তাহলে আমাকেও হেলিকপ্টার দিয়ে পালিয়ে যেতে হতে পারে। এই ছবিগুলো যদি আমাদের রাজনীতিকদের চোখের সামনে ভাসতে থাকে, তাহলে অন্যায় করার আগে তাদের বুক কাঁপবে এবং হাত কম্পমান হবে, আমি মনে করি। তো সুতরাং জুলাই তো এত বড় একটা শিক্ষা দিয়ে গেছে। এই শিক্ষাটা যারা উপলব্ধি করবে, মনে করি যে তারা বেঁচে যাবে, আর যারা উপলব্ধি করবে না তারা কখনো না কখনো আবারও আস্থা করে নিক্ষিপ্ত হবে। তো এখন যে বিষয়টি বললেন যে আমাদের স্বপ্ন কখন ফিকে হয়ে গেল, আমাদের স্বপ্ন ফিকে হয়ে গেছে 8 তারিখেই। 8ই আগস্ট 2024-এ আমাদের স্বপ্ন ভেঙে চুরে একদম কাচের টুকরোর মতো হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে। যেভাবে সরকার গঠন করা হয়েছে সেভাবে গঠন করার কথা ছিল না। একটা বিপ্লবী সরকার যদি হতো এবং বিপ্লবী কর্মকাণ্ড যদি করা হতো, সাইদ খান ভাই যে বললেন যে খোল নলচে পাল্টে দেবার জন্যই তো মানুষ রক্ত দিয়েছে। একটা শুধুমাত্র নির্বাচন অথবা একটা গণভোট এগুলোর জন্য না। মানুষ কি চেয়েছিল? যে খোল নলচে পাল্টে দাও, দুর্নীতি উপড়ে ফেলো, সুশাসন আনো, সবার অধিকার নিশ্চিত করো, ন্যায্যতা নিয়ে আসো, তাই তো? দেখুন, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। আমার বাবা সম্মুখ সারিতে যুদ্ধ করেছেন। আমার বাবার সঙ্গে যিনি ছিলেন সন্তোষচন্দ্র বিশ্বাস, তিনি স্পটে শহীদ হয়েছেন। তো আমি সেই জায়গা থেকে বলতে পারি, আমার বাড়িঘর 1971 সালের 25শে মে রাজাকাররা পুড়িয়ে দিয়েছে। সেই জায়গা থেকে আমরা যে 71কে বুকে ধারণ করেই তো 24শে রাজপথে নেমেছিলাম। কিন্তু কি হলো? কোটা দিয়ে, মানে কি, মুক্তিযুদ্ধের রং দিয়ে ব্র্যান্ডিং করে আমাদেরকে বৈষম্য করা হলো। আমি 10ই জুলাই 2024-এ ফেসবুকে আমি লিখেছি যে আমি মুক্তিযোদ্ধার সন্তান, আমি কোটা চাই না। কারণ আমার কারণে আরেকজন প্রতিভাবান বৈষম্যের শিকার হবে, এটা মেনে নেওয়া যায় না। আমি সুবিধা পেলাম, এটা সাময়িক। এই যে দেখেন, এই জায়গায় দাঁড়িয়ে আমরা যে সংস্কার করতে চেয়েছিলাম তা ওই 8 আগস্ট 2024-এই ব্যর্থ হয়ে গেছে। এই ব্যর্থতার জন্য জুলাই সংগঠকরা যেমন দায়ী, একইভাবে যারা সরকারে ছিলেন প্রত্যেকেরই দায় আছে। এমনভাবে সরকারটা 18 মাস পরিচালিত হলো, মনে হলো যে আমরা হীরক রাজার দেশে চলে এসেছি। অনেক কথা বলতে পারেন, অনেক কিছু হয়েছে, কিন্তু আমাদের প্রত্যাশার কিছুই হয়নি। আমি একটা কথা বলি, গণমাধ্যম সংস্কারে একটি জায়গায় প্রশ্ন করেছিলাম যে যে আশা আকাঙ্ক্ষা ছিল 8 আগস্টে ধূলিসাৎ হয়ে গেছে, বিপ্লবী সরকার হতে পারতো, হলো না কেন? দায় কার? দায় যারা সরকার গঠনের উদ্যোগ নিয়েছিলেন তাদেরই। তাদেরকে কে বাধা দিয়েছে? পুরো জাতি তো প্রস্তুত ছিল, তাদের পাশে ছিল। এত নিরঙ্কুশ সমর্থন এই জাতি আর কবে কাকে কখন দিয়েছে? কোনো নির্বাচিত সরকারও এত সমর্থন, কোনো নির্বাচিত সরকার এত সমর্থন পেয়েছে? পায়নি। সেই মুহূর্তে, সেই মোমেন্টামে অসাধারণ কিছু করা যেত। আমরা 5 তারিখে গণ অভ্যুত্থান হয়ে গেল, আমরা সফল হলাম। 6, 7, 8, তাই তো? 6, 7, 8 এই 3 দিনেও আমরা নির্ধারণ করতে পারলাম না? আমরা কি এই জাতির ইতিহাস পড়িনি?
আমরা কি জানি না যে কোথায় আমরা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে পারি? তাহলে কেন হলো না? কারা করলো না? কেন এই ধরনের একটা ভঙ্গুর শাসন ব্যবস্থা 18 মাস ধরে চালানো হলো? একটা উদাহরণ দিচ্ছি, সংবাদ মাধ্যমের সংস্কারের জন্য কমিশন করা হয়েছিল। সেই কমিশন অনেকগুলো উদাহরণ সামনে এনেছিল এবং অনেকগুলো সংস্কারের বিষয় উত্থাপন করেছিল। একটা বিষয় আমি শুধু বলি, একটা সংস্কারের বিষয় ছিল যে একজন মালিকের একটা গণমাধ্যম থাকবে, একজন মালিকের একটা গণমাধ্যম থাকবে, এটাই ন্যায্য। এবং আজকে দেখুন যে একজন মালিকের কত গণমাধ্যম এবং গণমাধ্যমগুলো কি জন্য তৈরি হয়েছে। আজকে সাঈদ খানের হাতে কি কোনো গণমাধ্যম আছে? তার হাতে একটা স্যাটেলাইট চ্যানেল থাকার কথা ছিল, আছে? নাই। তিনি করতে পারবেন না। এই সমাজে সেটা সম্ভব না। কেন? কারণ একটা কালো চক্র এই আমাদের সমাজকে এমনভাবে কোঠারবদ্ধ করে রেখেছে যে সেটা সম্ভব না। এই কালো চক্র থেকে অন্তর্বর্তীকালীন বের হওয়ার সরকার উপায়টা কি? বের হওয়ার উপায়টা কি? একটা যদি বাস্তবায়ন ফ্যাসিবাদী করতেন, অর্থনীতি ভাঙি নাই। এই যে দেখুন, ফ্যাসিবাদী অর্থনীতি আমরা ভাঙিনি, বরং যারা বিভিন্নভাবে 17 বছরে ফ্যাসিবাদের পক্ষে বয়ান উৎপাদন করেছে তাদেরকে নিয়েই আমরা বসিয়ে রেখেছিলাম। আমি একদম ধরে ধরে বলতে পারবো। এখানে আমি একটা শেষ কথা বলি যে বাংলাদেশের মানুষ দুই ধরনের, বিশ্বাসঘাতক এবং দেশপ্রেমিক। দিন শেষে দেশপ্রেমিকই জয় হয়েছে। আমি 3টা নাম বলছি। মীর সাদিক, যিনি টিপু সুলতানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন; মীর জাফর, যিনি সিরাজদৌল্লার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন; একটা নাম যিনি বুক পেতে দিয়েছিলেন, মীর মাসুম, তিনি সৈয়দ নিসার আলী তিতুমিরের সঙ্গে থেকে জীবন উৎসর্গ করে দিয়েছিলেন, ন্যায় যোদ্ধা হিসেবে তিনি কাজ করেছিলেন। তো দেখুন, আমরা আমাদের এই ব্যর্থতার পেছনে আমাদের মানুষরাই দায়ী, যাদেরকে ঘিরে আমরা স্বপ্ন দেখেছিলাম তারাই দায়ী। এখন আমি শেষ কথা বলছি, এখন তাহলে কি স্বপ্ন পূরণ হবে না? অবশ্যই পূরণ হতে হবে। এই যে আমরা কথা বলছি, এটাও তো স্বপ্ন বাস্তবায়নের জন্য একটা আত্মসমালোচনা। এই কথাগুলো সবার কর্ণকুহরে না পৌঁছলেও দু একজনের কর্ণকুহরে পৌঁছে তো উপলব্ধির দরজায় আমরা কড়া নাড়তে পারবো, এটাই সফলতা। ঘুষি দিতে হবে। অসংখ্য ধন্যবাদ। সাঈদ খান, আপনাকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে পুশিন নিয়ে আসলে আমরা দেখেছি পশ্চিমবঙ্গে যে শুভেন্দু অধিকারী প্রতিনিয়ত পুশিন নিয়ে সে খুবই সোচ্চার এবং পাঠাচ্ছেনও, পুশিন করছেনও, এবং সে বিদ্যপে বলছেনও যে 5,000 পাঠিয়েছি, 6,000 পাঠিয়েছি, 10,000 পাঠিয়েছি। কিন্তু আবার যদি আজকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সমাবেশ তিনি বলেছেন যে শেখ হাসিনাকে ফেরানোর জন্য তাদের কূটনৈতিক যে ব্যবস্থা সেটা চলমান রয়েছে, কিন্তু এখন তেমন কোনো অগ্রগতি নেই। কিন্তু সেই ফাঁকে বা 30 জুন দেখলাম শুভেন্দু অধিকারের জন্য প্রায় 500 থেকে 600 কেজি আম পাঠানো হলো। এটা কেমন কথা যে পুশিন করে এদিকে উদ্বেগ করছে একদিকে, অন্যদিকে আম পাঠিয়ে তাকে আবার খুশি করানো হচ্ছে, কি পুশিন না করানোর জন্য? কূটনীতি মানে কিন্তু মারামারি করা না, কূটনীতি মানে কিন্তু কূটনামি করাও না। কূটনীতির কিছু নর্মস আছে, কিছু শিষ্টাচার আছে। এখন শুভেন্দু শিষ্টাচার শুধু বাংলাদেশের পক্ষ না, কেন আমরা তারাও তো মনে করেন কূটনৈতিক টেবিলে তখন তো লাঠি নিয়ে বসে না বা বন্দুক নিয়ে বসে না। এটা হচ্ছে শুভেন্দু অধিকারী যেটা বলছে, এটা হচ্ছে রেটরিক। আর পৃথিবীতে কোনো পাগল কিন্তু মানে না সে পাগল। হ্যাঁ, কোনো পাগলই কিন্তু মনে করে না যে সে পাগল, সে মনে করে সবাই পাগল, সেই সবচেয়ে সুস্থ। এখন শুভেন্দু অধিকারী যে পাগল, এটার প্রমাণ হচ্ছে সে নিজেই তো বাংলাদেশি বংশোদ্ভূত, তার পূর্বপুরুষ তো বাংলাদেশি ছিল, বরিশালের। তো মাল তো এইটাকে পুশিন করা উচিত আগে, সেটা না করে সে যেটা করছে এটা হচ্ছে বাংলাদেশের উপরে পায়ে পা দিয়ে ঝগড়া বাঁধানোর চেষ্টা করছে। এবং এখানে বাংলাদেশের পাগলকে খুশি করবার জন্য কি আম পাঠানো? না, পাগল কেন, আম গত বছরও পাঠিয়েছে, আগের বছরও পাঠিয়েছে। এটা একটা কৃষ্টি, এটা একটা কালচার, সাংস্কৃতিক বিনিময় হয় না। প্রতিবেশী কি বদলানো যায়? প্রতিবেশীর সাথে এই সম্পর্কটুকু রাখতে হয়, এই সম্পর্কটুকু থাকেও। দেখুন, আপনার পাশের ঘরের মানুষের সাথে যদি ঝগড়া হয়, আপনার বাড়িতে ভালো কিছু রান্না হলে কিন্তু আপনি তাকে একটু দিবেন, এটা শিষ্টাচার। হ্যাঁ, এখন এই যে শুভেন্দু এটা করছে, শুভেন্দু কিন্তু নির্বাচিত হবার আগে একটি কথা বলেছে, সেই জায়গাটি ধরে কিন্তু আমাদের এই আলোচনাটি করতে হবে। তিনি বলেছেন যে আমি নিজে গিয়ে বিমানবন্দরে শেখ হাসিনাকে পৌঁছে দিয়ে আসবো। তার মানে শেখ হাসিনাকে পৌঁছাতে প্রাসঙ্গিক করতে পারছে না, শেখ হাসিনা বা আওয়ামী লীগকে ফেরাতে পারছে না। এই কারণে কিছু চাষা ভুষা গরিব মানুষকে ঠেলে দিয়ে বাংলাদেশের পায়ে পাড়া দিচ্ছে, যাতে আমরা শেখ হাসিনা প্রশ্নে একটু আমাদের সরকার ব্যাকফুটে যায়। এই জায়গাটি তৈরি করবার জন্য এটি করা হচ্ছে। এ শয়তানি তো আমরা ভালোই বুঝি, এই শয়তানি সরকার বুঝতে পেরেছে দেখেই তো সরকার খুব কৌশলে স্লো অ্যান্ড স্টিডি আগাচ্ছে। মানে প্রথমে আম দিচ্ছে, তারপর আর কিছু দিবে, কি এরপরে আম গাছ দিয়ে দেবো। জি, ধন্যবাদ।